দুদিন ভিডিও দিইনি, আবার দুদিন পর চলে এসেছি কারণ আবার শরীর খারাপ হয়েছিল। তো আমার ঘুরে ফিরে সেই শরীর খারাপই হচ্ছে। কেন হচ্ছে এত শরীর খারাপ জানি না। ঠান্ডার জন্য, মানে ঠান্ডাটা যেহেতু একবার লেগে গেছে, শরীরটা কোনো রকমভাবে ভেতর থেকে পলকা হয়ে গেছে, বুঝতে পারিনি। জানি না কি কারণ যে এত কেন শরীর খারাপ হচ্ছে। প্রচণ্ডই শরীর খারাপ, মানে উঠতেই পারছি না, এরকম অবস্থা। উঠতে যেহেতু পারছি না, বিরক্ত লাগছে, নিজের উপরেই বিরক্ত লাগছে খুব, যে কেন এত শরীর খারাপ হচ্ছে। ঘুরে সেই কানের ব্যথা, ঘুরে সেই এগুলো ফোলা, এই দেখো এখনো ফোলা, ভীষণ রকম ফুলে রয়েছে একদম মুখটা। বুঝতে পারছো তোমরা, যারা রোজ দেখো তারা বুঝতে পারবে, এদিকটা পুরো ফোলা রয়েছে এগুলো। কারণ কি, গালে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, চারিদিকে ব্যথা করছে। এগুলো অত ব্যথা নেই, কিন্তু যখন বেশি ব্যথা করছে তখন এগুলো তো ব্যথা করছে। এখন নেই, এখন আমি ওষুধ খেয়েছি অনেকটা। আর সত্যি বলো তো, এরকম যদি সেই 3 তারিখ থেকে ধরো সেই খিঁচ লাগা, তখন থেকে আমি টানা ভুগছি, ভাবছি এবার শেষ হয়ে যাবে, এবার শেষ হয়ে যাবে, না দেখছি আবার। তো স্বাভাবিকভাবে খুব খারাপ লাগছে। আর একই, আমি এসব ভালোবাসি না রোগ ভোগ, আর আমারই উপরে এত হয়েছে, মানে আমি উম বুঝতে পারছি না যে এত ভেতর থেকে কি কমজোরি হয়ে গেছি, তার জন্য কি এরকম হচ্ছে, হতে পারে। হয়তো আমি বুঝতে পারিনি। ওই সেই সময়কার কম বয়সের যে স্ট্রাগল, সেটা বয়স কম ছিল তাই এখন বুঝতে পারিনি। একভাবে করে গেছি, অনেক দিক সামলেছি, করেছি, হয়তো কোথাও ভেতরে ভেতরে কমজোরি হয়ে গেছিলো। এবার যেই একটা ওরকম এসছে, ওই জন্য লাগাতার ওগুলো পরপর হচ্ছে প্রচণ্ড। তোমরা দেখতেই পাচ্ছ মুখ কীরকম ফুলে রয়েছে। তো যাই হোক, তো বারবার এটা ভাবছি যে বারবার মনেও করব না, বারবার ধরবো না, ধর্তব্যের মধ্যে আনবো না, কিন্তু এমন ব্যথা করছে, এমন খারাপ লাগছে যে ধর্তব্যের মধ্যে মানে আনতেই হচ্ছে, তখন ভাবতেই হচ্ছে। নাহলে জেনারেলি আমি তো কত কিছু হয় পার করে দিই, ধুর ছাড়ো, যা হচ্ছে হোক। কিন্তু সত্যি পার করতে পারছি না। লাস্টে কোথাও একটা মনে হয়, মানে আমার হচ্ছে যে ভাই ভুগি না যেন রোগে। রোগ তো হবে জানি, কোথাও তো একটা শক্ত আছে যেটা ঠিক আছে, রোগ হয়েছে, রোগ হবে, শরীর মানেই কিছু না কিছু তো ঘটবেই, হবেই। লাগাতার যদি হয়ে যাচ্ছে তখন আমার মানে বিরক্ত লাগছে। সত্যি কথা বলতে নেওয়া যাচ্ছে না, বিরক্ত লাগছে। তো এখন তো আমি ভাবছি যে শিবরাত্রিও আমার কোয়েশ্চেন মার্ক দাঁড়িয়ে গেছে, যে আদৌ আমি শিবরাত্রি করবো কি না। কারণ শরীর এরকম থাকলে তো, যদিও দেরি আছে একটু, কিন্তু 15 দিন মতন, 16 দিন মতন দেরি। কিন্তু 16 দিন তো, এই তো দেখতে দেখতে তো 16 দিন শরীর খারাপ হয়ে গেল সেরকম। 3 তারিখ থেকে আজকে টানা দেখো কতদিন হলো ভুগছি। তো এইটা যদি রান করে তাহলে তো 15 দিন, 15 তারিখ কী হবে জানি না, শিবরাত্রিও হবে না তাহলে। এবার তো আমি তার ইচ্ছা, হলে হবে, না হলে না হবে। সেই যদি না করাতে চায় তাহলে হবে না, সে যদি করাতে চায় তাহলে নিশ্চয়ই হবে। এতদিন করে এসছি। আর যদি এইরকম শরীর খারাপ থাকে তো আমি সিরিয়াসলি কিচ্ছু করতে পারবো না। না, আর বাজারগুলো আমি নিজেই করি। আর ওরা তো অত বোঝে না, ওরা দেখেও না, বলে বোঝে না অতটা, মানে দেখে না, মানে ওই হিসাবে দেখে না কি ঠিক করছি, ওরকম দেখে না। তার জন্য কি বলে দিতে হয় কম্বিনেশন, অমুক তো সুখ হেন তেন। তো যাই হোক, ওটা একা করলেই ভালো হয়, যে যেটা বোঝে। তো আমার মতে আমি করি, কিন্তু আমি মনে হয় না আর বাজার করতে পারবো, মনে হয় না। এখনো 15 দিন বাকি থাকলেও আমার মনে হচ্ছে কেমন যেন এইবার শিবরাত্রি আদৌ করতে পারবো কি পারবো না, কোয়েশ্চেন মার্ক দাঁড়িয়ে যাচ্ছে। কিছু আছে মহাদেবের, বা আমার জানি না, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে কে জানে আমি আগে বোধহয় কি করেছিলাম না কি, মানে অদ্ভুতই লাগছে। এইরকম শরীর খারাপ আমার জীবনে হয়নি ভাই। যে হয়েছে, সর্দি কাশি হয়েছে, শরীর থাকতে হবে সেও আমি জানি, কিন্তু এরকম লাগাতার প্রায় 1 মাস ধরে ভুগছি এই রকম। মনে পড়ছে না কবে হয়েছে লাস্ট, আদৌ হয়েছে কি না, এই জীবৎকালে আদৌ হয়েছে কি না। না, এই প্রথম যে 1 মাস ধরে লাগাতার বিভিন্ন রোগে ভুগছি। আজ কান ব্যথা, আর ঘুরে ফিরে ওই রোগটাই আসছে। আজ কান ব্যথা,
কান মানে তো, কান আর দাঁত মানে তো সব ব্যথা। এবার এবার চিন্তা করো, কানটাও ব্যথা করছে, দাঁতটাও ব্যথা করছে, একই সঙ্গে ব্যথা করছে, ফুলে গেছে, হয়েছে, তো বিরক্ত লাগছে খুব। ওই জন্যে ভিডিও করতে আসতে পারিনি। তো যাই হোক, এতটাই ভাইব্রেশন এটার, যে এটা না বলে কিছু পারা যাচ্ছে না, সেই জন্য বললাম। কেউ আবার ভেবো না যে সেই রোগের কথা বলছি, এটা ভেবো না। যদি একটু মানবিক হও তাহলে নিশ্চয়ই ভাববে না, কারণ বুঝতে পারবে কতটা পেইনফুল ব্যাপারটা। আর বিশেষ করে যে চায় না, যে রোগ, সে রোগই হোক, বা তুমি যদি চাও, যেমন আমাকে যখন কারুর কাছে চাইতেও হতো, কোনো অর্থ সাহায্য চাইতো, তখন আমার প্রচণ্ড খারাপ লাগতো। আমি দিতে ভালোবাসি, আমাকে চাইতে হচ্ছে, সেটা যারা দিতে ভালোবাসে তারা ফিল করতে হবে, পারবে যে কারুর কাছে চাইতে হলে কত মানে কষ্ট, সেটা একটা। ঠিক সেরকম আমি সুস্থ থাকতে চাই, আমি একদিনও রোগ চাই না, একদিন রোগে ভুগবো সেটা চাই না। সেখানে আমাকে লাগাতার মাসা মাস হয়ে গেল, 1 মাস হতে চললো, আমি ভুগেই যাচ্ছি। এটা কতটা পেইনফুল। তো যারা চায় অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে যারা পছন্দ করে রোগ। আজকে কাশি হচ্ছে, এবং তাদের আমি দেখেছি, তাদের কাশি হোক, শরীর খারাপ হোক, তাদের খুব একটা দেখে মনে হয় না যে তারা বলে মুখে কষ্ট, তাদের দেখে মনে হয় না কষ্ট, তারা এনজয় করছে মনে হয় তাদেরকে দেখে। আমি বলি যে ভগবান তাদেরকে দিয়ে দাও, যারা ভালোবাসে, যে যেটা ভালোবাসে। আমি পয়সা ভালোবাসি, আমাকে পয়সা দাও। আমি অমুক ভালোবাসি, আমি তোমাকে তমুক দাও। আমি ভগবান ভালোবাসি, আমাকে ভগবান দাও। সবই যেটা আমি ভালোবাসি এটা আমাকে দাও। আমি যখন, যদি আমি রোগ ভালোবাসতাম, আমাকে দিতে তুমি। ভাই আমি রোগ ভালোবাসি না, আমাকে গুঁজে গুঁজে তুমি পুর ডালার মতন দিচ্ছ, খারাপ তো লাগবেই। তো যাই হোক, ওইটার জন্য অনেকটা বললাম। আর এমনিতে আমি বলবো আজকে অরিজিৎ সিংয়ের কথাটা নিয়ে, অরিজিৎ সিংকে নিয়ে একটু বলবো। যদিও তাকে বলার ধৃষ্টতা আমার সেরকম কিছু নেই, আমি অন্য দিকটা বলবো আর কি। অরিজিৎ সিংয়ের বলার সঙ্গে মানুষের বেয়াদব পাগলামোর কথা আমি বলবো আর কি। অরিজিৎ সিংকে নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। তো সেই জন্য আগেই বলে দিচ্ছি যে কি বলা যায়, এটাকে কি বলবো। তো যাই হোক, এবার মানুষ কত পাগল, তোমরা যদি আমি যে এই যে ভিডিওগুলো করি এবং বুঝতে পারি যে কিছু মানুষ আছে যে শুনেও শোনে না, বুঝেও, মানে শুনেও শোনে না, বুঝেও বোঝে না, বলবো না। ঠান্ডা লাগছে বুঝলে, দাঁড়াও ফ্যানটা না একটু বন্ধ করি, ঠান্ডা লাগছে, আবার ঠান্ডা লেগে, সত্যি কথা বলতে না খুব ভয় আছে জানো তো, ওই জন্য একটু ঠান্ডা লাগলো আর সঙ্গে সঙ্গে ঢাকা নিয়ে নিলাম, ফ্যানটা বন্ধ করে দিলাম। ফ্যানটা চালিয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, তো ঘামছিলাম ওই জন্য। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে ও হ্যাঁ, আমি আরেকটা ভিডিও করেছি জানো তো, দুপুরবেলায় না, কখনো একটা ভিডিও করলাম, ভাবলাম যদি সন্ধেবেলায় না করতে পারি তখন ওই ভিডিওটাও ছাড়বো। তো আমি দুটো ভিডিওই ছাড়বো। ওটা এমনি ওটা দেখো এমনি আর কি, নর্মাল ছিলাম, তো তখন ভাবলাম যে যদি বলতে কিছু না পারি তাহলে এটাই ছাড়বো, সেই জন্য ওটা একটা ভিডিও করেছি, ওইটাও ছাড়বো, ওটা পারলে দেখো। তো অরিজিৎ সিংয়ের ব্যাপারটা নিয়ে বলছিলাম যে অরিজিৎ সিং বলেছেন যে উনি এখন থেকে আর প্লেব্যাক সিঙ্গার, যেটা প্লেব্যাক যে গান, যে বলিউডের বিশেষ করে, আমি করব না অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার ইন বলিউড, এই কথাটা লেখা রয়েছে। এটা কেউ দেখছেই না, দেখেও দেখছে না। ওই যে আমি বলি, কিছু লোক আছে দেখেও দেখে না, শুনেও শোনে না, শোনেই না, এরা বোঝেই না। দিচ্ছি আমি আধ্যাত্মিকতার কথা, তখন বলছে আপনি কি করে চুল মুখ কেটেছেন, কী করে ওর ভিডিও দিন। আরে ভাই, তখন স্বাভাবিক, মানে কি বলবো, এগুলো কি লাগে, ঠিক সেরকম কেউ দেখলোই না ও কি লিখলো। ও লিখছে আমি অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার, বলিউডের প্লেব্যাক সিঙ্গার হিসেবে উনি আর কাজ করবেন না, এই কথাটাই লিখছে। লোকে গান থেকে সন্ন্যাস নিয়ে, মানে ভিডিও পটাপট ভিডিও বার করে দিল, আর তাতে ভিউজ
এই যে এত ভিউজ যাদের দেখছো, তুমি বলবে এত ভিউজ দিচ্ছে, এত লোক বলছে, তার মানে কি সবাই বোকা? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, যারা বলছে তারাও বোকা, যারা তাদের দেখছে তারাও বোকা। আর ঠিক এই বোকা লোকগুলোর জন্যই একজন অশিক্ষিত অভদ্র মহিলা রাজ করতে পারে বছরের পর বছর। কারণ তাকে যারা সাথ দিচ্ছে, সে যেরকম তারাও সেরকম যারা সাথ দিচ্ছে। ঠিক এরকম লোকগুলোই তো আছে, এইটা বোঝানোর জন্য এই টপিকটা নিলাম আমি। ঠিক এরকম লোকগুলো আর জন্য আছে, তা নাহলে তো আমার দলে লোক আসতো। যখনই যদি কেউ আমার কথা শুনতো, যদি কেউ আমার কথাকে ভালোবেসে ফেলতে পারতো, একজন দুজন যারা ভালোবাসে তাদের মতো যদি সত্যি ভালোবেসে ফেলতে পারতো, আমি তো বলেছিলাম আমি সাপোর্ট পেলে নির্দল হয়ে দাঁড়িয়ে যাব, এবং এত কনফিডেন্স আমার আছে যে আই অ্যাম কনফিডেন্ট যে আমি দাঁড়ালে আমি জিতবো। কারণ এইসব ফালতু লোকের থেকে একটা সত্যিকারের কিছু জানি, আমার রাজনৈতিক মহলে জন্ম, আমার বাবা কাকা জ্যাঠা এরা একটা আদর্শ মেনে এসছে। আজও যারা বেঁচে আছে তাদের মধ্যে বাবা জ্যাঠারা আজও মানে, যে বাবা বেঁচে নেই, সরি বারবার বলি, বাবা 2019 সালে চলে গেছেন, কিন্তু এদের একটা অদ্ভুত আদর্শ ছিল, সেই আদর্শের ছাপ আমাদের মধ্যে পড়েছে। না জেনে কিছু বলা যায় না, এটা আমার বাবার কথা, না জেনে কিছু বলতে নেই, কিন্তু এখন না যারা জানে না তারাই বলে বেশি। আমি যে বলি, আমি যতটুকু জানি, যেটুকু জানি ওইটুকু নিয়েই বলি, যেটা জানি না সেটা নিয়ে বলতে যাই না। যেটা জানি না সেটা জানি না, সেটাকে মানতেও কোনো আমার আপত্তি নেই কোথাও, বা কোথাও কোনো কি বলে ওটা, নিজেকে যে ছোট মনে করা, আমি তো জানি না ভাই কম্পিউটারের কী সব ব্যাপার, ওরা কেমন কাজ করে, আমি তো জানি না। জানি না কম্পিউটার কেন, অন্যান্য আরও অনেক বিষয় আছে যেগুলো জানি না, জানি না, তাতে কোনো ইয়ে নেই, জেনে নিতে বাধা কোথায়, জেনে নাও যদি জানার সময় আসে, যদি জানার কোনো দরকার পড়ে জেনে নেবো নিশ্চয়ই। কথা সেখানে না, কথা হচ্ছে লিখলো কি, যে আমি অ্যাজ এ সিঙ্গার, প্লেব্যাক সিঙ্গার আর বলিউডের গান গাইব না, এইটাকে লোকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। অরিজিৎ সিং গান থেকে আর গান গাইবে না, গান গাইবে না বলেইনি, ও বলেইনি আমি আর গান গাইব না। কেন? এবার হচ্ছে কেন এরকম বললেন না, এর অনেক রকম কারণ হতে পারে, আমরা ওটা বলতে পারবো না, ওনার কি মেন ওনার কারণ উনিই জানবেন। কারণ অনেকে অনেক রকম ধারণা করে নিতে পারি আমরা, যে আচ্ছা কী হতে পারে। আমারও যেমন একটা ধারণা আছে, কারণ অরিজিৎ সিংকে আমি যতটুকু চিনি, সামান্য চিনি মানে, হ্যাঁ চিনি, যতটুকু চিনতে পেরেছি, কাউকে তো চেনা যায় না, যেহেতু উনি আধ্যাত্মিক পথের এবং একটা অদ্ভুত ভালো পার্সন, ভালো ভালো মানুষ একজন, সে না আমার মনে হয়েছে অরিজিৎ সিং যদি আসল জিনিসটা পেয়ে গেছেন বা বুঝে গেছেন, অন্তত যাচ্ছেন সেই পথে, পেয়ে গেছেন, এবার কি করে মানে পুরো পুরো সেইটাতে বিলীন হয়ে যাওয়া যাবে সেটা তো চলছেন, উনি পথে চলতে শুরু করে দিয়েছেন ওনার মতো করে। কিন্তু ওই যে উনি পেয়ে গেছেন, যার জন্য স্বাভাবিকভাবেই বলিউডের মতন বা টলিউডের মতন বা অন্যান্য এইসবের মতন জিনিসগুলোকে এখন খুব হেলো লাগবে, বিচ্ছিরি লাগবে, এখন কোনোভাবে এইগুলোতে যোগ দিতে ইচ্ছা করবে না। কিন্তু গানই যেহেতু জগৎ, গানই যেহেতু পেট, গানই যেহেতু রোজগার, সেহেতু একটা কোনো দিক ভেবে মানে সেটাকেও আবার সঙ্গে রেখেই চলতে হবে। এবার তার নিশ্চয়ই ওনার সেই বুদ্ধি বা ওনার সেই ইয়ে আছে, কীভাবে উনি চলবেন, পথ চলবেন, উনি তার পথেই চলেছেন। তাই মানে আমার এটা মনে হওয়া যে উনি তার পথ তাঁকে পেয়ে গেছেন, তাই আর বলিউড টলিউড এইসব জিনিস আর ভালো লাগবে না ওনার। কে প্রাইজ দিল, কে প্রাইজের জন্য ডাকলো, কে বললো তুমি ঘুম থেকে উঠেছো নাকি, তাকে আবার না ইয়ে করলে দুটো রোজগার পাবো না, এই ধরনের জিনিসগুলো অনেক দিন থেকেই ওনাকে ধাক্কা দিচ্ছিল।
সেটা হয়তো উনি সেইভাবে বলেননি, বা উনি তো কারুর ওপর ওনার কোনো অভিযোগই নেই। এটাই তো অনেক বড় দেখা, যে এই মানুষটার কারুর উনি শুধু নিজের কাজ করে যাচ্ছেন। আমিও সত্যি বলছি, আমার আমার এত ভালো লাগে এদের, এরকম অনেকে রয়েছেন যারা, তারা কিন্তু কেউ নিজেকে প্রচার করতে চান না। অ্যাকচুয়ালি এরা নিজেকে প্রচার করেন না, এরা খুব সিম্পল স্বাভাবিক থাকতে চান, এবং সেটা নিয়েও মানুষ বিজনেস করে, যে এই দেখো কি স্বাভাবিক, কি আরে ওরকমই থাকার উচিত প্রত্যেকটা মানুষের। কারণ মানুষ যেখানে নিজেকে সেলিব্রিটি ভাবছে, মানে কি, মানে মহান ভাবছে না। সেলিব্রিটি হয় কার জন্য না, ওই যে দর্শকরা দেখেছে, তোমাকে তারিফ করেছে, তোমাকে দেখেছে, তোমার জন্য সে ইনভেস্ট করেছে, পাবলিক তোমার জন্য ইনভেস্ট করেছে, আর অর্থ ইনভেস্ট করেছে, তাই তুমি সেলিব্রিটি হয়েছো, তাই তুমি একটা দামি গাড়ি। দামি গাড়িটা কার না, ওখানে আমারও ভাগ রয়েছে, কারণ আমিও সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখেছি, পপকর্ন খেয়েছি। আজকে শাহরুখ খান বলো, বা আজকে বাংলায় প্রসেনজিৎ বলো, বা যাই হোক অন্যান্যদের তো নাম করতে আরও আছে সব বাংলায়, যারা ধরো একটা গাড়িও চাপছে, ওই গাড়িটার পয়সা যদি বলো, ওর পকেটের পয়সা নয়, আমাদের পয়সাটা ওর ব্যাংকে ঢুকেছে, সেইখান থেকে ও নিয়ে ওই ইএমআই করে হোক বা ক্যাশে হোক ও গাড়িটা কিনেছে, সব থেকে দামি গাড়িটা কিনেছে। জানবে এক একজন সেলিব্রিটি যে চটি পড়ছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, মহিলারা বলো বা পুরুষরা বলো বা ইয়েরা সেলিব্রিটি, আমি বলছি অনলি সেলিব্রিটি, তারা কিন্তু নিজের পয়সায় কিছু করে না। তুমি যে টাকাটা দিচ্ছ সেই টাকাতে ওরা করছে, সেই টাকাতে ওরা করছে। আমাদের মতো সাধারণ মানুষের পিছনে কোনো ট্যাগ, মানে আমাদের উল্টে দিতে হচ্ছে, সব কিছুতে আমাদের দিতে হচ্ছে, আমাদের জন্য কেউ দেবার নেই। কিন্তু ওদের কি হচ্ছে না, ওদের হচ্ছে আমরা দিচ্ছি। ওরা আজকে গাড়ি কিনুক বা বাড়ি কিনুক, বা অত মহলা বাড়ি, ওই যে বাড়ির সামনে তোমরা দাঁড়িয়ে আছো, এই সমস্ত কিছুর জন্যই ওদের এত বাড়বাড়ন্ত। আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি, কিন্তু ওদের হাবে ভাবে দেখবে বোঝাই যায় না যে আমরা সিনেমাটা দেখছি। সবাই যদি সিনেমাটা দেখা বন্ধ করে দেয়, যেটা সুশান্তের মৃত্যুর পর হয়েছিল, তখন করোনাও ছিল, তাই অনেকেই সিনেমা দেখতে যায়নি, সিনেমা বন্ধ হয়ে গেছিলো, ইন্ডাস্ট্রি পুরো শেয়ার মার্কেট ধসে গেছিলো আর কি। তাই এই যে হ্যাংলামপনাটা করা, যে ওরে বাবা রে, ইস বাবা অমুক কি সুন্দর চুল, আমি ওর মতন হব, ওরকম করে কোনো লাভ নেই হ্যাংলাপনা করে। আর তার সঙ্গে এরকম বোকা হয়ে যে সন্ন্যাস নিয়ে নিয়েছেন, অমুক নিয়ে নিয়েছেন, না গানের জগৎ থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন, গানের জগৎ থেকে উনি সরতে পারেন না, উনি সরেনও নি। কারণ গান যার রক্তে রন্ধ্রে বইছে, সে কী করে সরে আসবে। হ্যাঁ, উনি ওই যে একটা ফেক জগৎ, ওইখান থেকে সরে এসছেন, এটা উনি বলে দিয়েছেন। কিছু তো রেসপন্সিবিলিটি থাকে, কেউ ডাকবে, কোনো প্রডিউসার আবার ডাকবে, করবে, এই জন্য উনি আগাম একটা বলে দিয়েছেন যে ভাই আমাকে আর ডেকো না, আমি আর নেই। তার মানে যে উনি মিউজিক বা গান করা ছেড়ে দেবেন তা মোটেই নয়, তা নাও হতে পারে। উনি তো আর আমাকে জিজ্ঞেস করেননি, তাই আমি মোটেই নয় বলতে পারবো না। আমার মনে হয় সত্যি উনি সেই পথ পেয়ে গেছেন, সেই তাঁকে দেখতে পেয়ে গেছেন। এবার দেখতে পেলে হয় না যে আমি আচ্ছা ওই যে দেখা যাচ্ছে, এবার যাব গিয়ে ধরবো, তো সেই রকম আর কি। ওই যে দেখতে পেয়ে গেছে, এবার ধরবো, তো ওই ধরার পথে উনি আছেন। আর উনি প্রচুর ভালো, যার জন্য ভালো কাজ, ভালো মানুষ, তাই সিম্পল থাকেন। কারণ উনি ওই যে দেখতে পেয়ে গেছেন, একই কথা, উনি দেখতে পেয়ে গেছেন, তাই তিনি সিম্পল থাকেন। কারণ জানেন যে ওই ইয়ের মধ্যে থাকার মধ্যে কোনো কিছুই নেই। এটা এই যেভাবে মানে এটার কি বলবো, যে মানে ওইভাবে থাকলেই যে থাকা, আর নাহলে নয়, তা নয়। আমার যেভাবে দরকার আমি সেভাবে থাকছি। খুব ক্যাজুয়াল জিনিসটা করেন। শুধু গান গাওয়াই নয়, গান গাওয়ার সঙ্গে সঙ্গে একজন শিল্পী হিসাবে
প্রকৃতির শিল্পী হিসাবে শিল্পীদের মন তো এরকমই হওয়া উচিত, কিন্তু আমরা তো আজকাল দেখতে ভুলেই গেছিলাম এরকম, যার জন্য আমরা কি বাড়াবাড়ি করি, খুব বাড়াবাড়ি করি আমরা। বাবারে এরকম, বাবারে এরকম, একটা কিছু দেখলাম কি দেখলাম না একবারে ঝাঁপিয়ে পড়লাম। কারণ আমরা তো ভুলে গেছি শিল্পীকে, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের শিল্পী মানে ও বাপরে বিশাল অ্যাটিটিউড নিয়ে থাকবে ব্যাংকের লোকদের মতন। ওই ব্যাংকের লোকটা ভুলে যায় যে আমাকেও কোথাও অন্য কোথাও যেতে হতে পারে, অন্য কোনো কনসার্নে, কোনো বিল্ড সেকশানে যেতে হতে পারে, আমাকে কোনো খুব ছোটোখাটো কাজের ফ্রিজ সারাতে যেতে হতে পারে, আমাকে চটি জুতোর মুচির কাছে যেতে হতে পারে। এটা ব্যাংকের লোকগুলো ভুলে যায়। ব্যাংকের লোকগুলোও বোকা সেই অর্থে, ঘামান্ড। আমি এই যে বলি সব এক, মানে আমরা যে যে ডিগ্রি নিয়ে থাকি না কেন, ব্যাংকের জন্যই হোক, চাই সেলিব্রিটি হোক, চাই যাই হোক, আমরা সবাই এক। আমাদের কোনো উথল পাথাল নেই। এটা যে বুঝে গেছে সে ঠিক রয়েছে। আর যে অরিজিৎ সিংয়ের মতন আমার যদি পয়সা থাকতো আমিও তো লোকের জন্য করতে চাই, কিন্তু ঈশ্বর কৃপায় আমি পাইনি সেটা। ঈশ্বর কৃপাই বলবো, নিশ্চয়ই আমিও আগের জন্মে খারাপ কিছু করেছিলাম বা কিছু করেছিলাম, যার জন্য আমাকে অর্থই একদম দেওয়া বন্ধ করে দিয়েছে। অর্থই দেবো না তোকে, বাকি সব যা থাক। সেই জন্য আমি কিছু করতে পারি না। আমারও ভীষণ ইচ্ছে ছিল, ওই যে একটা ইয়ে দেয় না, কী বলে গো, একটা ফান ভিডিও দেয়, দেখবে যে আমি তো, আমার তো ওই ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল গরিবের ভালো করবো, এখন আমি দেখছি সব থেকে বড় গরিব। তো আমার কথা হচ্ছে সেটাই, ওটা ফানি ভিডিও হিসাবে দেয়, কিন্তু ঘটনাটা সত্যি আমি দেখছি আরে সত্যি তো তাই। সত্যি ইচ্ছে ছিল যে একদিন মানুষের জন্য করব, মানুষের পাশে দাঁড়াবো। এখন দেখছি ও বাবা, ওরকম মানুষই তো নেই, ওরকম মানুষই নেই যে মানুষের পাশে দাঁড়ানোর মতন বা মানুষের জন্য করার মতন ওরকম ব্যাপারটাই নেই। আর সেটাই যদি ধরতে হয় তাহলে আমি সেই মানুষটি। সব থেকে মানে পৃথিবীর মানে একম অদ্বিতীয়ম গরিব বোধহয় আমি, যার কাছে কিছু নেই। তো সেই জন্য আমি আবার কাকে গিয়ে হেল্প করতে যাব, এরকম হয়ে গেছে। তো সেই জন্য আমি, নাহলে আমারও এরকম ভালো লাগতো যে যেমন খান স্যার করেছেন, আর আমার খুব ভালো লাগছে এদের, কারণ আমার নেই তো কী হয়েছে, ওদের তো আছে, একই তো আমরা। ওর তো আছে, ও তো করেছে, ও তো করছে। যদি কেউ না করতে হতো হয়তো খারাপ লাগতো, কিন্তু এনারা যে করছেন, আজকে অরিজিৎ সিং, আজকে খান স্যার, এরা যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা হসপিটাল, একটা অমুক, একটা কলেজ, একটা তসুক, এই যে গড়ে উঠছে, এবং এগুলো যদি সত্যি ঠিক মতন করে ওনারা সেরকম কোনো যেমন আজকে খান স্যার যে 35 টাকা অমুক টাকা তমুক টাকা, এ তো মেডিকেল সোর্স, ওকে মেরে যে ফেলবে না বা রাখতে দেবে কি না, এটা কীভাবে ভয় দেখাবে, কীভাবে ছোট করবে। আর পাবলিক যা মূর্খ, যা বোকা, এই যে ঠিক যেমন ওই কথাটাকে বলে দিচ্ছে সন্ন্যাস নিয়ে নিচে ভাই হেন তেন, পাবলিক এত মূর্খ, পাবলিকের জন্য ভয় লাগে যে একটা কিছু পাবলিক একবারও যদি আগের থেকে ভেবে স্ট্রং থাকে যে খান স্যার যেহেতু এটা করেছেন, বলা যায় না হয়তো খান স্যারকে কিছুদিন পর দেখা যাবে মার্কেট থেকে সরিয়ে দেওয়ার জন্য নানান রকম পলিসি খাটানো হচ্ছে, যেমন মোদির বিরুদ্ধে খাটানো হয়, যেমন যোগীজির বিরুদ্ধে খাটানো হয়। কিছুতেই এদেরকে সেই ইয়েটা ধরে রাখতে দেওয়া হয় না, কারণ নাকি এরা জানে যে এরা এমন কিছু ঘটাচ্ছে যেটা আন্ডারওয়ার্ল্ডের অসুবিধা হয়ে যায়। কেন, মেন তো চালায় আন্ডারওয়ার্ল্ড, কোনো মানুষ কোনো ইয়ে তো চালায় না। তো সেইখানে তাদের অসুবিধা হয়ে যায় যদি আধ্যাত্মিকতা, যদি সনাতন, যদি অমুক, যদি আমাদের সেই ভারতীয় প্রাচীন যেটা মেরে ফেলা হয়েছে, যেটা নেহরু, জিন্না, গান্ধী তিনজনের সঙ্গে আরও অনেকে ইয়ে করে, যুক্তি করে, ইয়ে করে, কি বলে ওটাকে, যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে বীজ পুঁতে দেওয়া হয়ে গেছে হিন্দু মুসলিমদের, সেইখানে দাঁড়িয়ে আবার সেই এক জাতি, এক ভাই, আর একই কর্মে যেটা দেখানো হচ্ছে, কর্মে, না দলীয়, না কিছু সব কর্মে দেখানো হচ্ছে, সেই জায়গাটা দাঁড়িয়ে মানে সেই জায়গাটা তো সত্যি কথা বলতেই যে দেখার বিষয়, যে এবার যদি পাবলিকের উচিত, জানি না মূর্খ পাবলিকরা এরা করবে কি না, পাবলিকের উচিত
আগের থেকে ভেবে নেওয়া যে খান স্যারকে কিন্তু মার্কেট ফেলে দেওয়ার সাজিশ রচতে পারে, কোনো না কোনো খান স্যারের নামে কোনো বাজে ঘটনা রটতে পারে। কেন না, খান স্যার যে যা করে দেখাচ্ছেন এ তো একদম মানে কি বলবো, কি বলবো। আর এর জন্য তো একটা বড় মিডিয়া, বড় মাফিয়া মিডিয়া নেমে যাবে এই খান স্যারকে নিচু করার জন্য। এখন করছে না, এখন করে সুযোগ ফাঁদ পেতে থাকবে, কখন কোন ফাঁদে যাতে খান স্যার পা দেয়, যাতে খান স্যার যায়, বা যাতে খান স্যারের এটা পড়ে যায় এরকম, বা অরিজিৎ সিংয়ের এই হসপিটাল বা অমুকগুলো। অরিজিৎ সিংও বোধহয় ক্যান্সার হসপিটাল করেছেন। আমি ওই ও গান গান কেমন গাইলো বা কি হলো না হলো, সব থেকে আমি গুরুত্ব দিই শিল্পী একটা মানুষ হলে আমার বেশি ভালো লাগে। শিল্পী শিল্পী তো একটা ক্রিয়েটিভিটি একটা মানুষের, এটা তো এক্সট্রাঅর্ডিনারি একটা ইয়ে হয়ে গেল। নর্মাল হচ্ছে একটা মানুষ হলাম, খাবো দাবো চলে যাব, এটা এরকম পশুর মতন হলাম। সেই পশু থেকে উঠিয়ে একটা একটা জায়গা যে সেই আচ্ছা উচ্চতর, সেই উচ্চতর ক্ষেত্রটা পাওয়া, এবং তার থেকেও গিয়ে আবার আরেকটা জায়গায়, অর্থাৎ সম্পূর্ণ মানুষের পথে যাওয়া বা সম্পূর্ণ মানুষের ইয়েতে হাঁটা, এইটা একটা খুব বড় ব্যাপার বলে যেটা খান স্যার পেরেছেন, যেটা অরিজিৎ সিং পারছে। এই জন্য গানের থেকেও বেশি আমি মানুষটাকে মানুষ হিসেবে বেশি কদর করি, এবং আমার মনে হয় মানুষেরও করা উচিত। বাও কি স্বাভাবিক, তুমিও স্বাভাবিক হও, তাহলে আর তোমার মুখে স্বাভাবিক অস্বাভাবিক মনে হবে না। তুমিও স্বাভাবিক হয়ে যাও, তুমিও একটা গাড়ি কিনে একটা বাড়ি কিনে, আর তুমি যদি ভাবো যে বাপরে আমি কি বিশাল করে নিলাম, বাপরে আমি কি বিশাল হয়ে গেলাম, এইটাই তো ভুল হচ্ছে, এখানেই তো মানুষের ভুল হয়ে যাচ্ছে। আমরা বিশাল নই তো বিশাল কি করব। তবে হ্যাঁ, এর মধ্যেও কি যে ওই যে পাশে দাঁড়ানোর বা একটু হলে করতাম, একটু করতাম, একটু করতাম, একটু করতাম, এইটা খুব ইচ্ছে হয়। যে যেহেতু সব সময় থাকবে ওই রকম হয় না যে এবার কাজ কি করতাম না। আমার হচ্ছে যেমন মানুষকে একটু ইন্সপায়ার করলে, অনেক মানুষ আছে যাদের সব আছে কিন্তু তাদের ইন্সপায়ার করার কেউ নেই, তাদের ভুলটা ধরিয়ে দেবার কেউ নেই। তারা ভুল, যেমন আমার যদি কেউ ভুল না ধরাতো বা আমি যদি ভুলটাই করে যেতাম, তাহলে কিন্তু হয় অন্য মানুষ হতাম, এই ধরনের মানুষ হতাম না। সেই রকম অনেক ধরনের মানুষ থাকে যারা করে যাচ্ছে, হয়তো অনেক পরিশ্রম করছে কিন্তু ঠিকটা করছে না। তাদেরকে যদি একটু ধরিয়ে দেওয়া, ইন্সপায়ার করা, বা কি বলবো একটা ইয়ে করা, বা সাপোর্ট দেওয়া, তো এটাই ইচ্ছে করে। কিন্তু ভাই এখন তো যুগ যা, অর্থ না হলে কিছু হয় না। অর্থ না হলে আমি বেরোবো কী করে, আমি যদি না বেরোতে পারি মানুষজন দেখবো কী করে। আমি তো ঘরে বন্দি হয়ে রয়েছি এত সীমিত অর্থের মধ্যে, সীমিত ইয়ের মধ্যে। এটা আমার মাঝে মাঝে আমাকে কষ্ট দেয়। জানি আমি এই অবস্থায় যদি আমি চলে যাই, তো আমি না করার জন্য একটা খুব কষ্ট পাবো, যে আমারও ইচ্ছে ছিল একদিন মানুষের পাশে দাঁড়াবার। সেই একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে, আমারও ইচ্ছা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার। তো সত্যি আমার ইচ্ছে ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার, তোমার বলতে এখানে যে মানুষজন। কিন্তু আমি সময়ের আবর্তে এমনভাবে রয়ে গেছি যে হলো না এটা। তো সেইটাই একটা যাই হোক, সেইটা একটা কথা। তো কিন্তু খুব ভালো লাগে এনাদেরও দেখে যে এনারা করছেন। তো আমি ওইটাই বলতে গেছিলাম যে অরিজিৎ সিং গায়ক বা তার গানের জগৎ থেকে তিনি, আমার মনে হয় না তিনি সরে যাচ্ছেন। তিনি বলিউড নামক ওই ফেক জগৎ থেকে একটা, যেখানে মারাত্মক রকম পলিটিক্স চলে, নোংরা পলিটিক্স চলে, টলিউড, বলিউড, এভরিউডে গিয়ে দেখুন, আপনারা ঢুকুন, যদি না বিশ্বাস হয় দেখুন, যদি কোনো বন্ধু তাকে জিজ্ঞেস করুন, নোংরামোর এক শেষ হয়, নোংরামো। আমি নিজের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনি এমনি থেমে থাকিনি, অভিনয় জগৎ থেকে এমনি এমনি খুবই পছন্দের অভিনয়, খুবই মানে বলছি তো 3 বছর বয়স থেকে যারা যে স্টেজ করেছে তার কাছে অভিনয় জগৎ, কবিতা আবৃত্তি গান এগুলো কত, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে শিল্পের নামে নোংরামি হয়। স্পষ্ট বলছি, প্রচণ্ড নোংরামি হয়, অকথ্য নোংরামি হয়,
মানে অ আর কি বলবো, মানে ভাষা হারিয়ে ফেলছে, এত নোংরামি হয়। এবং কেউ 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 এই নোংরামি থেকে বাদ যায় না, এইটাও বললাম, খুব জোর গলায় বললাম। আর যদি কেউ আধ্যাত্মিকতায় গেছে তাহলে সে সরে আসতে বাধ্য, ঈশ্বর স্বয়ং তাকে ওই পথ থেকে টেনে নেবে। ওটা একটা নোংরামির পথ, নোংরামো, এত কলুষিত, এত নোংরামো। আপনারা যারা সাধারণ মানুষ তারা ভাবনার বাইরে, গান বলুন, কবিতা বলুন, অভিনয় বলুন, খেলা বলুন, যা কিছু রিক্রিয়েশন বলুন, ওই সবগুলোতে এত নোংরামো হয়। ঠিক আছে, ইভেন এমন নয় যে ওগুলোতেই হয় বলে আর ওই কী বলে জগন্নাথ মন্দিরে হয় না, ওখানেও হয়। ওখানে অন্যরকম ওই কি বলে আরও আনন্দমার্গী, অমুক সুখ, ওই নান হচ্ছে, অমুক হচ্ছে, সন্ন্যাস হচ্ছে, ওখানেও আছে, ওখানেও আছে নোংরামি। এত জোর দিয়ে বলছি, নোংরামি ওখানেও আছে, কেউ বলে না সাপেক্ষে। কিন্তু আমার কথা হচ্ছে এই নোংরামিগুলো যদি যত প্রকাশ হয়ে যেত না তত ভালো হতো, তত ভালো হতো। লোকে কী করেছে, বাবারে আমাদের গেরুয়ার বদনটার সন্ন্যাসের বদনাম হয়ে যায়, বাবারে আমাদের অমুক ড্রেসটার বদনাম হয়ে যায়, বাবা আমার সেই ড্রেসটা, এই করে করে লোকে কি করেছে, মূর্খামি করে আরও জিনিসগুলোকে তলে 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 বাড়িয়ে তুলেছে। এবং তুমি না ঘাড়কা না ঘাটকা হয়ে থাকছো। তুমি যদি বলবে একটু আশ্রমে যাব, ভয়ে আশ্রমে যেতে পারবে না, বাবারে ওই আশ্রমের জীবন ভয়ঙ্কর, এটাও বলে দিলাম। আর ঠিক এরকমই ভয়ঙ্করতাটা রয়েছে ওই টলিউড বলিউডে, এনে বলতে পারছি না, এত নোংরামো হয়, কেউ বাদ যায় না, টপ টু বটম সব ওই। যদি যত নোংরামি করতে পারবে তত তোমার নাম, যশ, খ্যাতি, টাকা, যত নোংরামি করতে পারবে। আর যারা করতে পারছে না তাদের দিতকে দিতকে মরতে হচ্ছে, তাদের পাশ কাটিয়ে যেতে হচ্ছে, এই অমুক করে তসুক করে কিছু টাকা হয়েছে সেই দিয়ে একটা বিজনেস খুলতে হচ্ছে, বিজনেস থেকে আবার টাকা নিয়ে আবার ইনভেস্ট করতে, এইভাবে তারা দেখুন অনেক শিল্পী দেখুন এইভাবে এগোচ্ছে, অনেক গায়ক, অনেক গায়িকা, অনেক নায়িকা, অনেক নায়ক। আপনারা দেখবেন এই একজন নায়কের কথা শুনলেন না, দোকান খুলে বসে, ও কোথাও কিছু করেনি, ও দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায় যে এই কোথাও দানা ফেলেনি, না ছেলেদের দিকে না মেয়েদের দিকে। আপনারা ভাববেন না শুধু মেয়েদেরই এক্সপ্লয়েট করা হয় বা মেয়েরা এক্সপ্লয়েট হয় বা হতে চায়, কেউ এক্সপ্লয়েট করে না অ্যাকচুয়ালি, মেয়েদের মেয়েদের মানে মেয়েরাই করে আর কি। তো যাই হোক, মেয়েরা ছেলেরা সব সব সমান এখানে, কেউ ইয়ে নয়। যে হোক, ছোটো থেকে বড়, যেই দেখবেন সাইডে নিজের একটা কিছু করছে তখনই বুঝবেন এর দানা ফেলছে না, জানে আমি যে কোনো দিন ডানা আমার ছেটে দেওয়া হতে পারে, আমি বসে যেতে পারি, ওই জন্য সাইডে একটা বিজনেস খুলেছে, মটরের দোকান, ঘুগনির দোকান বা চপের দোকান, মানে যাই হোক ভালো কিছু, মোমো। দেখবেন একজন আছে ভদ্রলোক, ভদ্রমহিলা দুজনে থিয়েটার করতেন, ওনারা খুব সুন্দর, ওনাদের কোথায় যেন হাতিবাগানে না কোথায় একটা খুব সুন্দর ঠেলার ইয়ে আছে, ওই চিকেন পকোড়া ফকোড়া এইসব, রুটি ফুটিও পাওয়া যায় ভালো, ওরা ওই করে। তখন আমি ভেবেছি আচ্ছা, মানে এইসব দেখে আমি বুঝি ও দানা ফেলেনি, দানা ফেলেনি কোথাও, মাথা ঠিক হয়নি, ওই জন্য ওই সাইডে ইয়ে করে। কেউ দেখবেন ক্লাস করায় নিজস্ব, কবিতা করার ক্লাস করায়, অমুকের ক্লাস করায়, তো নিজস্ব, কোনো কোম্পানির সঙ্গে না বা ওই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিছু নয়, নিজস্ব ক্লাস করায়। তখন বুঝবেন যে ও আচ্ছা এরা সেফ গার্ডে খেলছে, এরা নিজেদের নিয়ে থাকছে, ভাই আমি করব না, আমাকে নিলে নাও, চরিত্র অনুযায়ী যদি আমাকে লাগে তো আমি যাব, আদারওয়াইজ আমি নিজের এটা নিয়ে থাকবো, এই রকম। ঠিক আছে, তো এরকম অনেক ঘটনা ঘটে, অনেক কিছু হয়। মুম্বাইতে তো আরও বড় বড় ঘটনা ঘটে। না না করতে 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 ভাই কবে কী হয়ে যাবে, ও টুক করে একটা হসপিটালের ব্যবস্থাটা আগেই করে নিলে, যাতে হসপিটালের আর নেই আমার, অন্তত ছেলেমেয়েগুলো ঠিক মতন টিকে যায় যদি এরা গান গাইতে নাও দেয়। তো অনেক ইয়ে থেকেই যা, আর তারপরে আধ্যাত্মিক বোঝাই যায় ওনার কথাবার্তা, ওনার চাল চলন, ওনার মানে সব কিছুতেই, গানের মধ্যেও, সুরের মধ্যেও, শুধু মানে সব কিছুতেই বোঝা যায় যে ভালো মানুষ একটা। তো আমি খুব খুশি হয়েছি
তবে এরকমভাবে এই যে আমি ধরিয়ে দিলাম কেন, এইভাবেই মানুষ মূর্খের মতো ঝাঁপিয়ে পড়ে, ওরে বাবারে ছেড়ে দিল, সন্ন্যাস নিয়ে নিল, এই করে গেল, কি হয়ে গেল, খুব ভালো, কেউ বলছে খুব ভালো করেছে, কেউ বলছে ইস কী করলো, কেউ গোটাটা পড়ে দেখ রে, আর কেউ তো দেখ একবারও কাউকে ঠিক নেতাজিরও কেউ বুঝতে পারেনি। নেতাজিও শেষ মানে তার তো শেষ সময় আসেনি, ওই সময়টায় উনিও ভীষণ রকমভাবে আধ্যাত্মিক পথে ছিলেন, অরিজিৎ সিং ভীষণভাবে আধ্যাত্মিক পথে ছিল, আছেন আর কি, আছেন, সরি, অরিজিৎ সিং আছেন। আর কি বলে আমাদের সুভাষচন্দ্র বসু, উনিও ছিলেন। এবার কেন বললাম এটা, যে সুভাষচন্দ্র বসু অত সহজে উনি নিজেই বুঝতে পেরেছিলেন যে আমাকে সরে যেতে হবে, ওনাকে কে মারবার কার ক্ষমতা আছে, এত বুদ্ধি যার, তাকে মেরে দিতে পারবে না। উনি নিজে বুঝতেই পেরে গেছিলেন কে কী করছে কি না হচ্ছে, উনি বুঝে নিজেকে সরিয়ে নিয়েছেন। এবার কোথায় নিয়েছেন কিন্তু কেউই জানে না, কেউ বলতেও চায় না, কেউ জানেও না, বলতে গেলেও ফেঁসে যাবে। সরিয়ে নিয়েছি, এবার তো শাঁখের করাত হয়ে গেছে ভারতবর্ষে, তখন এই যারা ছিল শাঁখের করাত, এখন যদি বলতেও যাই যে ও না আছে, কে জানে, আমরা জানি না, বা অমুক, তার জন্য মেরেই দিয়ে কে, ও তো আর এসে বলতে যাবে না, জানে তো। আপনি যদি জানেন আমাকে যে ভাই একে একটা গাল দিয়ে দিলে ও সরাসরি এসে তার ঝগড়া করতে পারবে না বা কিছু বলতেও পারবে না, চুপ করেই থাকবে, যদি ওই হিসাবে আমাকে চেনেন, তো অবভিয়াসলি আপনি বলে দেবেন ও মরে গেছে, করার নেই, বা এরকম সিচুয়েশানই এমন যে জানে যে ও এসে বলবে না, কারণ ও নিজেকে সরিয়ে নিয়েছে, সেটাও হয়তো ও বলতে চাইবে না, কারণ কত নোংরামি এরা কত দূর করবে, এরা তো নোংরামি করতে পারবে না, নোংরামি কিছুদিন সইতে পারবে, কিছুদিন নোংরামি ঠিক আছে সয়ে যায়, ঠিক আছে সয়ে এটা নোংরামিটা সয়ে যাচ্ছি, পাশ কাটিয়ে এটা করি, আচ্ছা ঠিক আছে, করে 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 সয়ে গেলাম, একটা সময় আসার পর ছেড়ে বেরিয়ে যাব, আর তার রাস্তাটাই ওরা করে, ছেড়ে বেরিয়ে যাওয়া। নেতাজি সুভাষচন্দ্র ছেড়ে বেরিয়ে যাবার রাস্তা করেছেন, নট কি ওকে কেউ মারবার ওর কোনো নেই। তো যাই হোক, আজকে এতটা বললাম, বেশি বলতে গেলে এগুলো আবার হয়ে যাক, আমার গলাটা আবার ফুলে যাচ্ছে, বেশি কথা বলবো না, এটাই যথেষ্ট বললাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই সকালের একটা এমনি ভিডিও ছেড়েছিলাম, এই গাছ খুঁড়ছি কি, এমনি নর্মাল একটা ভিডিও ছেড়েছিলাম, পারলেও ওটাও দেখবে, ওটাও এর সঙ্গে আমি আপলোড করে দিচ্ছি। আর এর কি বলি, অরিজিৎ সিংয়ের কথা নিয়ে বললাম, দেখি কি বলি, ঘুম পেয়ে আছে, ওষুধ খেয়েছি তো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে। আমার মহাদেবের ওপর প্রচণ্ড রাগ হয়েছে, আর জয়দেববাবু তো বোধহয় আর দেখেন না, তারপরে কোনো আর আনসারও দেখি না, নাকি কিছু শরীর খারাপ হলো বা কি হলো জানি না, না জানালে তো জানতে পারবো না বাবু, এটাই তো মুশকিল। তো যাই হোক, যদি শরীর খারাপ হয়, কিছু হয়, কারণ এই সময়টাও খুব খারাপ, আমার তো দেখছোই তোমরা, তো সবাই খুব যত্ন নেবে, নিজের খেয়াল রাখবে, খুব ভালো থাকবে, মমিতা তুমি খুব ভালো থাকবে, ছেলেকে খুব ভালো রাখবে, যত্ন নেবে, খেয়াল রাখবে, সবসময় সতর্ক থাকবে, এই বাবা এই সময়টা এই করবো না, বেশি পরিশ্রম করবো না, হ্যান না তা না, এই ধরনের এটা করবে। আর যদি শোনো, কি বললাম না বললাম নিজেও জানি না, তাও বললাম, যা বেরোলো মুখ দিয়ে তাই বললাম। মহাদেব আমাকে একটু সামর্থ্য, তোমরা একটু প্রে করো যাতে মহাদেব আমাকেও একটু সামর্থ্য দেন, আমারও কিছু কাজ করার আছে যেগুলো আমি করতে চাই, যেগুলো অর্থ না হলে হবে না, আমিও চাই আমার একটু অর্থ আসুক, আমিও কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই, সেরকম কী ধরনের মানুষ কি না সেগুলো বলে আর কি হবে। তো যাই হোক, আমি চাই, তো তোমরা আমার জন্য যদি একটু প্রে করো যে হ্যাঁ, তো আমারও হয়, মহাদেবকে বলো তোমরা, মহাদেব আমার কথা শুনে না, অর্থটা দিতে চায় না, অনেক দিন ধরেই বলছি কিন্তু দিতেই চায় না, কে জানে কেন জানি না, আর তার উপরেই ভোগাচ্ছে, তার জন্য ওর ওপর আমার প্রচণ্ড রাগ। আর শিবরাত্রি আমি রাগেই ভাবছি করবো না, আরই করে দেবো ওর সঙ্গে। তো যাই হোক, এবার এই দেখো এইখানটা ব্যথা করে, যেই দাঁতে ব্যথা করবে না, যেই দাঁতে ব্যথা, এই জায়গাটাকে তাপ 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 করতে মাথা গরম হয়ে যায়, রাগ হয়ে যায়, এই যে প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, আসলাম আমি, তোমরা সবাই ভালো থেকো, যদি কিছু জানানোর থাকে সরি তাহলে জানিও,
কিছু বলার থাকে বলো কমেন্ট করে। চললাম। মৌমিতা, তুমি খুব ভালো থেকো, ছেলেকেও ভালো রাখো, পরিবার ভালো থাকুক। জয়দেববাবু, আপনার যদি শরীর খারাপ হয়ে থাকে আপনি সারাদিন তাহলে বুঝতে পারবো, কারণ মানুষ মানুষের জন্য চিন্তা করাটা খুব স্বাভাবিক। তাই আপনি আসেন, কমেন্ট করেন কিন্তু করছেন না, তাই আমিও চিন্তা করছি যে আপনারও কি শরীর খারাপ হলো বা কিছু হলো, বা পলাশবাবু বা সায়ন তোমরাও কিছু লিখতে পারো। লিখলে এখানে লেখো, তাহলে একটু ভালো লাগে, কমেন্টও দুটো দেখতে পাই, লাইকও করতে পারো। তোমরা ওই ফোন করো, কথা ফোন করে কি বলবো বলে, এখানেই তো আমি আসছি। কারণ কি সবসময় ফোনে কথা বলতে পারি না তা নয়, আমি ফোনে কথা কমই বলি আর কি, কারণ ফোনে না কথা বলতে বলতে আর কথা না বলার অভ্যাসটাই থেকে গেছে, ধরে নিতে পারো। ফোন তো হয় না, কেউ করে না ফোন, আমার কেউ নেই সেরকম ফোন, খুব রেয়ার ফোন হয়ই না, ওই যাদের ইয়ে করে এসছি তাও। তো যাই হোক, দু একজন ছাড়া তো ওরকম ফোনে কথা বলা, এখানেই ওই জন্য বলি তোমরাও এখানেই বলতে পারো, সুবিধা হয়, সব জানা যায় খোলাখুলিভাবে। তো যেমন মৌমিতা বলে, জয়দেববাবু ভালো থাকবেন, যদি শরীর খারাপ থাকে আমি প্রে করছি, ঈশ্বরের কাছে চাইছি যে আপনি খুব ভালো হয়ে যান, এবং আবার আমার ভিডিও দেখুন এবং কমেন্ট করুন। আর আপনি জানান যে আপনি কেমন আছেন না আছেন, না জানালে তো ভাই আমরা জানতে পারবো না, খুব অসুবিধা হবে। তাই জানান, আস্তে আস্তে এই ধরনের কথা বলবো, বলে সুস্থ হই আগে, তারপরে আবার অন্য ধরনেরও ভিডিও দেব, একদম যেগুলো স্পিরিচুয়াল কথাবার্তা সেগুলোতে যাব, আবার গীতা পড়তে যাব, আবার চরিতামৃত পড়বো, কিন্তু আগে একটু সুস্থ হই। এই শরীরটাই আমাকে খুব ইয়ে করছে। তো যাই হোক, আমি খুব রেগে আছি মহাদেবের ওপর, প্রচণ্ড রেগে আছি যে আমাকে এত কেন শরীর খারাপ দিয়েছে। আর হচ্ছে এই একটু বয়স বয়স পেরিয়ে যাচ্ছে, শরীর খারাপ হলেই মনে হয় এক্ষুনি মরে যাব, এটা আমার মনে হয়, মনে হয় এই মরেই যাবো, এবারই মরে যাবো, 7 দিনের মধ্যে মরে যাবো। তাহলে আমি মরেই যাবো, তাহলে কি করে আমি মানুষের একটু যে কাজগুলো তীব্র ইচ্ছা আছে করবো কি করে? তাহলে তোমরা একটু প্রে করো আমার জন্য, যাতে আমাকে একটু পয়সা কড়ি দেয়, আমি তাহলে করতে পারি। তো এইটাই থাকলো আজকের মতন, চললাম মৌমিতা, আমি চললাম, টাটা, ভালো থেকো, খুব ভালো থেকো। হাসতেও পারছি না, ব্যথা করছে, হাসতে পারছি না, আমি গম্ভীর থাকছি, এই জন্য হাসলেই এখানে ব্যথা করছে, এরা শক্ত হয়ে গেছে। তো হর হর মহাদেব, জোরে বলবো না, রাগ করেছি আমি মহাদেবের উপরে, ওই জন্য হর হর মহাদেব। ফালতু একদম, এত শরীর দেখো কত কষ্ট দিচ্ছে, দেখবে না, দাঁড়াও, এমন জুটি ধরে ঘোরাবো না, ওর বুঝবে তখন। চললাম, হ্যাঁ মমিতা, চললাম। দেখো, আর ওইটাও দেখো যেটা ছেড়েছি, ছাড়বো এখনই। টাটা, গুড নাইট।